আসসালামু আলাইকুম। আগামী এশিয়া কাপ সেপ্টেম্বর মাসে আবুধাবিতে বাংলাদেশের ম্যাক্সিমাম ম্যাচ হবে এবং এই জায়গাটাতে সেপ্টেম্বর মাসে আবুধাবিতে বাংলাদেশের সবচাইতে বড় চ্যালেঞ্জ কোথায় জানেন? সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে ডিউ ফ্যাক্টরে। নর্মালি আবুধাবির মাটিতে একদম স্বাভাবিকভাবে চিন্তা করলে প্রথম ইনিংসের অ্যাভারেজ পার স্কোরটা হচ্ছে 139, কিন্তু সেপ্টেম্বর মাসে সে অ্যাভারেজ পার স্কোরটা গিয়ে দাঁড়ায় 183-তে। এর পেছনে সবচেয়ে বড় কারণটা হচ্ছে সেপ্টেম্বর মাসে ডিউ ফ্যাক্টরটা খুব বাজেভাবে প্রভাব বিস্তার করে এবং বাংলাদেশের পারফরমেন্স বিবেচনায় ডিউ ফ্যাক্টরটা অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন আমি একটু ব্রেকডাউনে যাচ্ছি। খুব সাম্প্রতিক সময়ে আরব আমিরাতের সঙ্গে বাংলাদেশ একটা টি-20 সিরিজ খেলেছে, যেখানে দ্বিতীয় ম্যাচটায় বাংলাদেশ শারজাতে 205 রান করেছিল আগে ব্যাটিং করে, কিন্তু সেই 205 রান বাংলাদেশ ডিফেন্ড করতে পারে নাই। আমরা দেখেছি নাহিদ রানার হাত থেকে বল স্লিপ করে ব্যাটসম্যানের মাথার উপর দিয়ে চলে যাচ্ছে, তানজিম সাকিব ইয়র্কার করতে পারছেন না, হাত থেকে ফসকে যাচ্ছে বল। পরবর্তী সময়ে তিনি একদম শর্ট অফ লেন্থে সেফ বোলিং করার চেষ্টা করেছেন, শেখ মেহেদির হাত থেকে বল স্লিপ করে যাচ্ছিল। তার মানে ডিউ ফ্যাক্টরে বোলিং করার অ্যাডজাস্টমেন্টের জায়গাটা বাংলাদেশ ক্রিকেট টিমের আসলে খুবই পোর। তার চাইতেও বড় বিষয়, এই আরব আমিরাত সিরিজের আগে বাংলাদেশ ন্যাশনাল টিমের দেশের মাটিতে যে প্র্যাকটিস সেশনগুলো ছিল, তার সিংহভাগ প্র্যাকটিস সেশন ছিল আসলে দিনের বেলা। রাতের বেলা আসলে ওইরকমভাবে আমরা প্র্যাকটিস সেশন দেখি নাই। ইভেন প্রথম ম্যাচেও বাংলাদেশ 191 করার পর সেটা আরব আমিরাত চেজ করেই ফেলছিল যদি না মোস্তাফিজুর রহমান দলে থাকতেন। মোস্তাফিজুর রহমান সেই ম্যাচে অসম্ভব ভালো বোলিং করেছেন এবং আমি পরবর্তী সময় চট্টগ্রামে যখন বাংলাদেশের টেস্ট ক্রিকেটের 25 বছর পূর্তির অনুষ্ঠান হয়, মোস্তাফিজকে জিজ্ঞেস করেছিলাম, ডিউ ফ্যাক্টরে আপনিই তো সফল সব থেকে বাংলাদেশের, আর তাসকিন সফল, আপনারা কিভাবে সফল হন? তাসকিন বলেছিলেন ডিউ ফ্যাক্টরের সময় তিনি ক্রস সিমে বল ধরেন, মোস্তাফিজ বলেছিলেন ডিউ ফ্যাক্টরের সময় তিনি সিমেই বল ধরেন না। সো এই জায়গাগুলোর নলেজ ডিস্ট্রিবিউশনটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় গিয়ে দাঁড়ায়, যেটা আসলে খুব গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। যদিও সর্বশেষ 2 বছরে বাংলাদেশ টি-20 ক্রিকেট খুব বেশি ডিউ ফ্যাক্টরের কন্ডিশনে খেলে নাই, কিন্তু ওয়ানডে ক্রিকেট খেলেছে। আমি সেটার পরিসংখ্যানটা দিলে আপনি ক্রাইসিসটা আরও ভালো মতো বুঝতে পারবেন। ওয়ালটন এসি এক্সচেঞ্জ অফারে এখন যে কোনো ব্র্যান্ডের পুরাতন এসি বদলে নতুন ওয়ালটন এসিতে উপভোগ করুন 25% ছাড়। ওয়ালটন এয়ার কন্ডিশনার, কমফোর্ট উইদাউট কম্প্রোমাইজ। সর্বশেষ 2 বছরে ওয়ানডে ক্রিকেটে সাবকন্টিনেন্টের মাটিতে যে সমস্ত ম্যাচে ডিউ ফ্যাক্টর ছিল, এরকম 15টা ম্যাচে বাংলাদেশ পরে বোলিং করেছে, অর্থাৎ রান ডিফেন্ড করেছে, যার মধ্যে 11টা ম্যাচেই বাংলাদেশ হেরেছে। আবারও বলি, 15টার মধ্যে 11টাই বাংলাদেশ ম্যাচ হেরেছে ডিউ ফ্যাক্টরে পরে বোলিং করতে গিয়ে, মাত্র 4টা জিতেছে। এর মধ্যে সবচেয়ে ভাইটাল ফ্যাক্টর গিয়ে দাঁড়ায় বোলারদের প্রতি রানে উইকেট টেকিং ক্যাপাবিলিটির জায়গাটা বা রেশিওর জায়গাটা। মিরাজ প্রতি 45 রানে একটা উইকেট পেয়েছেন, তাসকিন প্রতি 30 রানে একটা উইকেট পেয়েছেন, মোস্তাফিজ প্রতি 39 রানে একটা, শরীফুল প্রতি 39 রানে একটা, তানজিম সাকিব প্রতি 37 রানে একটা, নাসুম প্রতি 53 রানে একটা, শেখ মেহেদি প্রতি 36 রানে একটা, নাহিদ প্রতি 27 রানে একটা, রিশাদ প্রতি 32 রানে, হাসান মাহমুদ প্রতি 140 রানে একটা করে উইকেট পেয়েছেন। আমি হিসাবটা ওয়ানডে ক্রিকেটের দিচ্ছি। টি-20 ক্রিকেটে যেহেতু সাম্প্রতিক সময় বাংলাদেশ ডিউ ফ্যাক্টরে খুব বেশি ক্রিকেট খেলে নাই, সো ওই হিসাবটা ইরিলেভেন্ট হয়ে যাবে। আমি ওয়ানডে ক্রিকেটের পরিসংখ্যানটা এই কারণে দিলাম যাতে মানুষ বুঝতে পারে যে আসলে ডিউ ফ্যাক্টরে বোলিং করার ক্ষেত্রে আমাদের ক্রাইসিসের জায়গাটা কতখানি এবং সেই অনুযায়ী বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট যাতে ওই কাজটা করে। সো আমার কাছে সামগ্রিকভাবে মনে হয় আবুধাবিতে যখন বাংলাদেশ খেলবে সেপ্টেম্বর মাসের প্রেক্ষাপট বিবেচনায় ডিউ ফ্যাক্টরটা একটা অনেক বড় চ্যালেঞ্জিং জায়গা, যেই চ্যালেঞ্জ থেকে উতরে ওঠাটা বাংলাদেশ টিমের জন্য আসলে সবার আগে জরুরি। কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য মতামত জানতে চাই।